ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সংসদে সরকারি দল সমালোচনা করতেও ভুল করছে জামায়াত। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। 2-4বার 5বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। মহাকাশ গবেষণাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন, গোসলে নেমে রনির মৃত্যু, বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। হামের টিকা ও ভিটামিন ক্যাপসুলের মজুদ রাখেনি বিগত সরকার। তাদের অবহেলায় ভয়ঙ্কর হয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে A+ ক্যাম্পেইন। পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি IRGC-এর। এবং নকআউট পর্বে বিশ্বকাপ প্রথম ম্যাচে কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। 6 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে এগিয়ে মেসি। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামায়াত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় কারণে এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানান, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। কেউ নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4বার 5বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশের রাজনৈতিক হিসেবে থাকবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। সংসদে সাধারণত আমরা দেখি যে বিরোধী দল সরকার দলের সমালোচনা করে। আজকে সংসদে কিন্তু বিরোধী দলের সদস্যরা তোপের মুখে পড়েছেন সরকার দলের। কি হলো আজকে সংসদে আসলে?
সংসদে আজকে আসলে তোপের মুখে পড়েছিল বিরোধী দল, তবে শুরু হয়েছিল কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেই বাজেট নিয়ে তারা একটু সমালোচনা করার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটির সূত্র ধরেই সরকার দলীয় সংসদ সদস্য মন্ত্রীরা যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে আসলে তোপের মুখে ফেলেছে। তবে এই তোপের মুখে পরেও একদম শেষ মুহূর্তে এসে সংসদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কড়া কথা বলেছেন। সরকার বিরোধী দল শুধু নয়, তিনি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের যে দুর্নীতি সর্বোচ্চ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি কিছু একদম শেষ পর্যায়ে এসে বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে জুলাই সনদে যে স্বাক্ষর সেটি কিন্তু আসলে দেশের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু আসলে নির্বাচনের কথা চিন্তা করেই কিন্তু সবাই করেছিল। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যেরকম তিনি বলেছেন, পাশাপাশি যেভাবে তোপের মুখে যে পড়েছিল, কে কিভাবে তোপের মুখে ফেলেছে সেটি একটু প্রেজেন্টেশনের মধ্যে দেখতে চাই। আজকে প্রথমেই যেই তোপের মুখে যিনি শুরু করেন তিনি হচ্ছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মূলত বিরোধী দলীয় একজন সংসদ সদস্য যখন বাজেট নিয়ে সমালোচনা করেন তখন তিনি বলেন যে এই যে তারা যে বিভিন্ন সময় এই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা তারা বলে, তবে সেটির পিছনে তিনি সমালোচনা করেন, বলেন যে বিরোধী দল যেহেতু এবারই প্রথম বিরোধী দল হয়েছেন, তারা সরকার দলীয় হননি, যে কারণে তারা যে সমালোচনা করেন, কিভাবে সমালোচনা করেন সেটি তারা আসলে এখনো বুঝে উঠতে পারছেন না, যে কারণে তাদেরকে সমালোচনা করার জন্য তিনি আরও বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সমালোচনা তারা নিচ্ছেন না, তারা বিএনপি সবসময় বিভিন্ন জনকে পথ দেখায় আসলে কিভাবে সামনে দেশ পরিচালনা করতে হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত, তিনি বলেছেন যে ক্ষমতার ভাগ পেতে নির্দিষ্ট সংস্কার চায় বিরোধী দল এবং তিনি এটি রেফারেন্সে যেটি বলেছেন যে যেটি জুলাই সনদ, সেই জুলাই সনদের সংস্কারের কথাই তিনি বলেন, কিন্তু স্বাস্থ্য খাতে এত সংস্কার করা দরকার বিভিন্ন বিষয় নিয়ে তারা কখনোই, তিনি দাবি করেন যে বিরোধী দল কখনোই স্বাস্থ্য খাত নিয়ে কখনোই কোনো ধরনের সংস্কারের কথা তারা বলেননি। তিনি বলেছেন কোনটা যেটিতে তারা আসলে তার ক্ষমতার ভাগ পাওয়া যাবে এবং যেটিতে আসলে তাদের সুবিধা হবে সেই বিষয়গুলোকেই তারা আসলে সমালোচনা করেন এবং দাবি করেছেন। আরেকটি বিষয় যেটি আলোচনায় এসেছে যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সমালোচনায় তিনি ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন যে বারবারও একটি সেনসিটিভ ইস্যু ছিল আদ্দিন হাসপাতালে। সংসদে কথা বলছেন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমরা একটু সরাসরি তার বক্তব্য শুনে আসতে চাই। রাখা হয়েছে, এগুলো অনুমোদন হয়ে গেলে পরে ওখান থেকে বরাদ্দটা যাবে। সেই জন্য বিরোধী দলের বন্ধুরা বলছিলেন এত কেন থুক বরাদ্দ, এতর বরাদ্দ হচ্ছে এইটা জবাব। প্রকল্প অনুমোদিত হবে, গ্রিন পেজ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হবে। মানে স্পিকার, আমি আর অর্থনীতি নিয়ে বেশি কথা বললে আপনি যদি টাইম বাড়ায় না দেন তাহলে পরে আমি বাকিগুলো অ্যাড্রেস করতে বোধহয় পারবো না। আপনার কাছ থেকে এসিউরেন্স পেলে আর বলতে পারি, না হলে অন্য রাস্তায় যাব। না তাহলে না, যদি এটাই টাইম লিমিট যায় তাহলে আমি আর অর্থনীতিতে নাই। হ্যাঁ না, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে আমি যদি অর্থনীতির উপর বলতে চাই তাহলে পরে আপনারা আবার বলবেন যে সময় নাই আর কি। যাই হোক, আমরা বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট হিসাবে ইন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টরে সর্বোচ্চ বাজেট রেখেছি, যেটা আমাদেরকে ইয়েল্ডিং দেবে, হাই ইয়েল্ড। সেটা আপনারা বোধহয় প্রশংসা করতে পারতেন, করেছেন বোধহয় কেউ। আমরা পরনির্ভরশীলতার এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য পদ্মা ব্যারেজের মতো প্রকল্প আমরা হাতে নিচ্ছি। মানে স্পিকার, সম্পদ হয়তো আমাদের আহরণ করতে, যোগান দিতে কষ্ট হবে, কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ। এর জন্য সাহস লাগে, এর জন্য নিজের খুদিকো ইমানকে অনেক বড় করতে হয়। সেটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আবার আল্লামা ইকবাল যে খুদিকো কার ইতনা বুলন্দ কে हर तकदीर से पहले अल्लाह खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है, তুমি কি চাও। সেরকম ইচ্ছা, সেরকম সাহস এবং সেরকম হিম্মতের সাথে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। আমরা তিস্তা প্রকল্প করবো ইনশাআল্লাহ, পদ্মা ব্যারেজ করবো। বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট তো আমরা বললাম শিক্ষা এবং স্বাস্থ্য, কিন্তু বেস্ট ইকোনমিক ইনভেস্টমেন্ট হবে এই দুইটা। আমি আর এদিকে গেলাম না কারণ অনেক সময় লাগবে। যাই হোক, মাননীয় স্পিকার, লাস্ট হচ্ছে যে আমরা এই বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট দেওয়ার পরে মূল্য বৃদ্ধির কোনো হিড়িক দেখি নেই।
সুতরাং এই বাজেট মানুষকে স্বস্তি দিয়েছে। অবশ্য কোনো কোনো গণমাধ্যমে সেটার আমরা প্রতিফলন পাইনি। সবাই আশা করি আমরা সম্মিলিতভাবে এই বাজেটকে পাশ করে দেব এবং জনগণের পক্ষ থেকে শৃঙ্খলা মুক্তি ও কল্যাণের এই বাজেটকে সংসদে পাশ করার মধ্য দিয়ে আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। আমি এটা উইনস্টন চার্চিলের উক্তি দিয়ে শেষ করি। তিনি 1940 সালে যুদ্ধকালীন সময় একটা বাজেট দিয়েছিলেন, বলেছিলেন, I have nothing to offer you but blood, toil, tears and sweat। সেটা তার সেই প্রেক্ষিতে বলেছে। বাট আমরা এখন বলতে চাই, আমাদের শুধু ইচ্ছা শক্তি আছে, অদম্য ইচ্ছা শক্তি আছে, পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব রাজস্ব আহরণ আছে এবং আমাদের হিম্মত আছে, আমাদের অন্যান্য ব্যাংক বোরোয়িং সহ বিদেশি বোরোয়িং এর মাধ্যমে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারছি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি 2 মিনিটেই বলি। সবাই বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। আমি এই ডকুমেন্টে আপনাদের সবার কাছে সরবরাহ করতে পারবো চিত্র, যেটা বলেছেন যে খুনের চিত্র বেশি। 3 মাসে টিআইবি রিপোর্ট দিয়েছে, টিআইবি কাগজ দেখে রিপোর্ট দিয়েছে, কিন্তু ঐতিহাসিক রিপোর্টটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেয়নি। ইতিহাসের মধ্যে সবচেয়ে বিগত 3 মাসের সেটা খুনের রিপোর্ট, এর আগের রিপোর্টগুলো এখানে আছে, কোন বছর কোন মাসে কত খুন হয়েছিল। এবং এখন একটা পরিস্থিতি উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025 1933, আমরা 1695। নারী নির্যাতন শিশু নির্যাতন একই, 8296 আগে, বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলার ক্ষেত্রে মানে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে, কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি। এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি, মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। মানে স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা ভান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এরকম দর্শনের চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই। সেই পুলিশ এখন প্রেইজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আমরা আবারও একটু মাসুদ আপনার কাছে ফিরতে চাই। আপনার সাথে আলাপ হচ্ছিল সংসদের কথা নিয়ে, এবং মাত্র সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, তিনি এখনো প্রধানমন্ত্রীকে উপস্থিত দেখলাম। প্রধানমন্ত্রী আজকে সংসদে কি বলেছেন কিংবা কি কার্যক্রম তার ছিল? বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে আজকে তারেক রহমান ভিজিট করেছেন এবং সংসদ অধিবেশন দেখতে এসেছিলেন কিছু শিক্ষার্থী এবং শিক্ষক, তাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রেখেছেন। সে নিয়ে একটি প্রতিবেদন আছে, আলোচনা শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই।
নেতৃবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট অধিবেশন দেখতে রোববার সকালে সংসদে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী ও শিক্ষক। পরে সংসদ নেতার পক্ষ থেকে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্ব দিতে হবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পড়ালেখার কথা বলে আমি কিন্তু তোমাদেরকে বলবো, পড়ালেখার পাশাপাশি খেলতে হবে, সবাইকে খেলতে হবে। যার গান গাওয়ার ইচ্ছা তাকে গান গাইতে হবে, যার ছবি আঁকার ইচ্ছা তাকে ছবি আঁকা শিখতে হবে, ঠিক আছে? যার যেটা খেলার ইচ্ছা খেলতে হবে। আমরা সরকার থেকে ব্যবস্থা নিচ্ছি। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার সুযোগ পেয়ে সরকার প্রধানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আকস্মিক এই পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন তিনি। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম জাফর যে প্রধানমন্ত্রী আজকে দুটি জায়গায় গিয়েছেন এবং সেখানে শিক্ষার্থী এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের সাথে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিয়েছেন এবং সেগুলো আরও কী কী বিষয়ে তিনি বলেছেন সেগুলো একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে চাই। মহাকাশ গবেষণাকে আধুনিক স্বনির্ভর করার নির্দেশ দিয়েছেন। আজকে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটি রয়েছে সেটিতে তারেক রহমান যাওয়ার পরে সেখানকার যারা কর্মকর্তা ছিলেন তারা এখন পর্যন্ত কিভাবে কাজ করে, কোন কোন বিষয় নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলো আসলে তার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। পরবর্তীতে তিনি যেটি কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশ দেন যে এটাকে যাতে আধুনিক এবং স্বনির্ভর করা যায় সেই বিষয়ে যাতে কাজ করা হয় সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন এবং নতুন প্রজন্মকে যোগ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন। এবং এটি মূলত আজকে সংসদ অধিবেশন দেখার জন্য ৫৬ জন শিক্ষক এবং শিক্ষার্থী এসেছিলেন সংসদ অধিবেশনে। তখন যখন এই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় তখন তাদের সাথে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের একটি সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং সেখানেই তিনি শিক্ষার্থীদের সাথে একদমই সামনাসামনি কথা বলেন এবং শিক্ষার্থীরা অনেক আবেগ আপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেয়ে এবং তার সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করেন। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু তার মোবাইল বের করে সেলফি তুলেছেন। হ্যাঁ, এবং এটিতে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছেন এবং তিনি তখন বলেছেন যে এই যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র পড়াশোনা করতে হবে এরকম নয়, তাদেরকে খেলাধুলা এবং যেটিতে প্রতিভা আছে তার সেটিতে যাতে সে সামনের দিকে চর্চা করতে পারে সেই আহ্বান কিন্তু সেই নির্দেশনা বা সেই পরামর্শ কিন্তু তিনি তাদেরকে দিয়েছেন। তো এছাড়াও আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই যে নতুন প্রজন্ম আছে তাদেরকেও কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো নিয়ে আসলে কাজ করছে। তো এই ছিল আসলে আমার কাছে। জি মাসুদ, আপনাকে ধন্যবাদ। সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। তুরাগ নদে লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসলে নেমে রনির মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ বলছে মিছিল থেকে 7 জনের নিখোঁজ হওয়ার ঘটনা জানা নেই। কর্মকর্তারা বলছেন দুজনের লাশ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দুদিনের তুরাগ থেকে রনি ও সুমন নামে 2 তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মরদেহ দুটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ার পর থেকে নিখোঁজ 7 তরুণের 2 জন। এই নিয়ে তুমুল আলোচনার মধ্যে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে ঢাকার এসপি শামীমা পারভিন জানান তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসল করতে নেমে রনির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে নিতে রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচারে নেমেছে একটি দল। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে
রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপিকে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলাদা সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশও। যুগ্ম কমিশনার জানান, জনমনে ভীতি সঞ্চার করতেই তুরাগে উদ্ধার হওয়া লাশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। রাতেই শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 32 লড়াই। প্রথমবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কানাডা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত 1টায় শেষ 16 ওঠার লড়াইয়ে নামবে দুই দল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। বিশ্বকাপে এবার কানাডার উপস্থিতি শুধু অংশগ্রহণই নয়, অগ্রযাত্রা আর সম্ভাবনার ইতিকথা। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে টিম কানাক্স এখন মুখোমুখি এক নতুন ও কঠিন পরীক্ষার। গ্রুপ পর্বে কানাডার পারফরমেন্স ছিল পরিকল্পিত। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলটি এখন বেশ শক্তিশালী। তাদের মধ্যমাঠ, আক্রমণ ভাগ ও ডিফেন্স, এই 3 স্তরে রয়েছে দক্ষ খেলোয়াড়। মাঠের সাফল্যের পাশাপাশি আয়োজক দেশ হিসেবেও আলোচনায় রয়েছে কানাডা। স্টেডিয়াম ব্যবস্থাপনা, নিরাপত্তা, টিকিটিং এবং দর্শক সেবায় তাদের দক্ষতা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। এবার কানাডা দলকে খেলতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। স্থানীয় সময় রোববার দুপুর 12টায় রাউন্ড অফ 32-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ইতিহাস ধরে রাখার চাপ আর নতুন উচ্চতায় ওঠার সুযোগ, এই দুইয়ের মাঝেই মাঠে নামবে ম্যাপেল লিফস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লড়াইটা সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। তাদের গতি আর শারীরিক শক্তি সামলানো যেমন চ্যালেঞ্জ, তেমনি নিজেদের পরিকল্পনায় অটল থাকাটাও কানাডার বড় পরীক্ষা হবে কানাডার জন্য। সব মিলিয়ে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং কানাডার ফুটবলের ভবিষ্যৎ যাত্রাপথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়া ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো মজুদ ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে মন্ত্রী আরও জানান, সারা দেশে 2,55,00,000 শিশুকে দেয়া হলো ভিটামিন এ। বলেন, হামের টিকা শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে, তারপরও কেউ বাদ পড়লে খুঁজে খুঁজে দেয়া হচ্ছে। 14 মাস পর দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সন্তানদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামসহ বিভিন্ন রোগের সংক্রমণের মধ্যে শিশুদের ভিটামিন এ দেয়ায় স্বস্তি জানান তারা। বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে ওর বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, তাই মনে করি ওষুধটা দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কন্টিনিউয়াসলি এটা বছরান্ত করা উচিত, এটা যেন বন্ধ না হয়। স্বাস্থ্য ঝুঁকিটা তো বাচ্চাদের ক্ষেত্রে আনকম্প্রোমাইজড। সরকারের এই ধরনের প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এটাই অনুরোধ থাকবে। এদিন রাজধানীর আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা জানান তিনি। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ
ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। দ্বিতীয় দিন মিস করলে আবার তৃতীয় দিন খাওয়ানো হবে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিন খাওয়ানো হবে, চলবে আমাদের। হামের টিকার কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, হামের টিকার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হয়েছে। বিগত সরকার পর্যাপ্ত টিকার মজুত না রাখায় হাম সংক্রমণ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক 13 সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুদক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগে গেল বছর তাদের বিরুদ্ধে মামলা হয়। এদিকে দুদকে এসেছিলেন দুর্নীতির অভিযোগ থাকা মেট্রো রেলের সাবেক এমডি MAN সিদ্দিক। 2018 সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে PPP প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী 40 একর জমি অধিগ্রহণ করে। পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য 99 বছরের লিজে আবাসন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কাইকাউস সহ 14 জনকে আসামি করে গত বছর মামলা করেছিল দুদক। নির্গমন কমিশনে একটি ফ্ল্যাট বরাদ্দের অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এবার তদন্ত পর্যায়ে ঘটনার তথ্য উপাত্ত পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। আসামিদের বিদেশ যাত্রায় অলরেডি ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিজ্ঞ আদালতের অনুমোদন সাপেক্ষে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। এদিকে দুদকে এসেছিলেন মেট্রো রেল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে থাকা DMTCL এর সাবেক এমডি MAN সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের জন্য বাজেটে দেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সিলেট শিক্ষা বোর্ডে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। বলেন, আগামীতে টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিকের স্কুলগুলোতে শিক্ষক না থাকা এবং তৎকালীন শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সভায় HSC পরীক্ষা সুষ্ঠু মতামত তুলে ধরেন শিক্ষকরা। মাদ্রাসার টিচারের জন্য আলাদা ইন্টিম গভর্নমেন্ট এসে NTRC থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়ে গেল 17,000। ভেরি গুড, ভ্যাকেন্ট আছে, নিয়োগ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাই বাজেটে অ্যালোকেশন করবেন না, যে এই যে শিক্ষকরা আসছে ওদের টাকা পয়সা লাগবে, এটা কি আপনি জানেন না? এখানে পরিমাণটা ঠিক মতো ওরা হিসাব করেননি, উনার গণেশ অঙ্কে কাঁচা ছিলেন। 2 বছর বন্ধ থাকার পর শুরু হলো ভারতীয় পর্যটন ভিসার কার্যক্রম। এখন ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারছেন বাংলাদেশিরা। ভিসা প্রত্যাশীরা বলছেন, এর মাধ্যমে 2 প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতি হবে। তবে ভিসা কার্যক্রমে জটিলতা কমানোর আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। 2024 সালের গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ভারত বাংলাদেশের কূটনীতি। ফাটল ধরে স্বাভাবিক সম্পর্কে। নানা টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন নতুন করে পর্যটন ভিসা চালু করার। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। রোববার সকাল থেকে শুরু হয় ভ্রমণ ভিসার আবেদন। আবেদনকারীদের প্রত্যাশা, ভ্রমণ ভিসা চালুর মাধ্যমে 2 দেশের সম্পর্কে শীতলতা কাটবে। এই খবরটা শুনে আসলে আমরা সবাই আনন্দিত যে আসলে এটার মাধ্যমে আমরা ইন্ডিয়া ঘুরতে পারবো। 2 দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে আমাদের। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও স্বল্প পরিসরে চালু ছিল চিকিৎসা ও বাণিজ্য ভিসা। জরুরি প্রয়োজনে এসব ভিসার পরিসর বাড়ানোর দাবি প্রত্যাশীদের। আমাকে 10 তারিখে ডেট ডাক্তার দেখানোর স্লট নিয়ে আজকে ভিসার জন্য জমা দিতে আসছি।
ভারতের ভিসা পেতে অনেকেই ভোগান্তির অভিযোগ করেন। অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার শিডিউল পেতে বেগ পেতে হচ্ছে বলে জানান অনেকেই। আগে যে রকমের সোলার ছাড়া মানে কম খরচে আমরা জমা দিতে পারতাম, যদি সিস্টেমটা হতো না তাহলে ভালো হতো। ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রতিবেশী দুদেশের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক পরিধি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। কেশম দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে 8 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ার দাবি করেছে আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার রাতে ইরানের কেশম দ্বীপ, সিরিক শহর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজের কাছে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। নিজের ট্রুথ সোশ্যালে ইরানে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা দাবি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা কিংবা টপ স্কোরার, শুরু হয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় অনেকের নামই আলোচনায় আসছে। কেউ এগিয়ে রাখছেন মেসিকে, কারো বাজি রোনালদো কিংবা এমবাপ্পেকে নিয়ে। বিশ্লেষকরা বলছেন, গোল্ডেন বুট কে জিতবে তা কোয়ার্টার ফাইনালের আগে অনুমান করা কঠিন। 2026 বিশ্বকাপ যেন গোল উৎসব। বেশি ম্যাচে বেশি গোল হবে সেটি অনুমেয় থাকলেও গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 2022 বিশ্বকাপে 64 ম্যাচে গোল হয়েছিল 172টি, কিন্তু এবার গ্রুপ পর্বের 72 ম্যাচে প্রায় 200 গোলের রেকর্ড। এবার ম্যাচও হবে কাতার আসরের তুলনায় 40টি বেশি, ফলে ফুটবলাররা বেশি গোল করার সুযোগ পাবেন সেটিও বলাই যায়। ইতিমধ্যে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাট্রিক হয়েছে 3টি। এদের মধ্যে লম্বা রেসের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা আছে দুজনের, লিওনেল মেসি ও ফ্রান্সের ওসমান দেম্বেলের। সঙ্গত কারণে ভক্তদের প্রশ্ন, কে হতে পারেন সর্বোচ্চ স্কোরার। আশা রাখা যায় মেসি এই ওয়ার্ল্ড কাপে কমপক্ষে 10টা গোল করবে অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আবার হবে। মেসি, এমবাপ্পে, হল্যান্ড, তারপরে ভিনিসিয়াসকেও রাখা যায়। এদের মধ্যে যে কোনো একজন গোল স্কোরার হিসেবে থাকবে আর কি। ভিনিসিয়াস জুনিয়র টপ স্কোরারের লিস্টে থাকতে পারে আর এমবাপ্পে থাকবে অবশ্যই, কারণ এমবাপ্পে ফ্রান্সের যে টিম তারা এমবাপ্পের থাকার খুব সম্ভাবনা। মেসি না হয় এমবাপ্পে, এই দুইজনের মধ্যে কেউ হয়তো থাকবে। আমি তার মধ্যে এমবাপ্পেকে একটু এগিয়ে রাখবো। ভক্তদের ইচ্ছে অনুযায়ী সেটি নিশ্চিত বলা না গেলেও গ্রুপ পর্বের ম্যাচ দেখে কিছুটা আন্দাজ করা যেতে পারে কে হতে পারেন 26-এর টপার। এখন পর্যন্ত যারা এই দৌড়ে এগিয়ে আছেন তাদের মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ওসমান দেম্বেলে কিংবা ভিনি জুনিয়র এবং আর্লিং হল্যান্ড। সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য কি এই পরিসংখ্যান যথেষ্ট? বিশ্লেষকরা অবশ্য তা মনে করেন না। তবে এদের মধ্য থেকে কেউ হতে পারেন বলে ধারণা এই সাবেক তারকা ফুটবলারের। আমি খুব আশাবাদী ছিলাম যে হ্যারি কেইন একটা ভালো জায়গায় চলে যাবে এবং প্রথম ম্যাচ শুরুও করেছিল দারুণভাবে, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ও মার্কিং হচ্ছে বিভিন্ন ইয়েতে, ও সেইভাবে গোল পাচ্ছে না। পাশাপাশি বলবো যে মেসি ওয়ান অফ দ্য কন্টেন্ডার টপ স্কোরার হওয়ার। CR7কে আপনি ফেলে দিতে পারেন না। এই কয়েকজনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে আমার মনে হয়।
এই ফুটবল বোদ্ধা মনে করেন 32 রাউন্ডের সব ম্যাচই নকআউট, সুতরাং ম্যাচ বাই ম্যাচ জয় ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে 3টি করে গোল করা নেদারল্যান্ডের ব্রায়ান ব্রবি এবং কোডি গ্যাকপোর কথাও মনে করিয়ে দিতে বলছেন না তিনি। এদের মধ্যে যেই হোক কিংবা নতুন কেউ আসুক, এবার যে গোল বইয়ের সমস্ত রেকর্ড দুমড়ে মুচড়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবলাররা, তা নিঃসন্দেহে বলা যায়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের 18 মাসে সর্বোচ্চ দুর্নীতি, দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর অনুরোধ। ক্ষমতার ভাগ পেতে নির্দিষ্ট সংস্কার চায় জামায়াত। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই, নৌকা ভ্রমণে গিয়ে সুমন। গোসলে নেমে রনির মৃত্যু বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নকআউট পর্বে বিশ্বকাপ প্রথম ম্যাচে কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। 6 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে এগিয়ে মেসি। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।